আসসালামু আলাইকুম। বিবিএন এমবি সলিউশন পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব বিবিএ অনার্স প্রথম বর্ষ এবং বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য দ্বিতীয় বর্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট প্রিন্সিপাল অফ ফিনান্স এবং ডিপার্টমেন্ট অফ মার্কেটের জন্য ফান্ডামেন্টাল অফ ফিনান্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় শর্ট টার্ম ফিনান্সিং। শর্ট টার্ম ফিনান্সিং বলতে বোঝায় যে ঋণ ব্যবস্থা এক বছরের মধ্যে সৃষ্টি হয় এবং এক বছরের মধ্যে পরিশোধিত হয় বা নিষ্পত্তি হয়, সেটাকে শর্ট টার্ম লোন অর্থাৎ স্বল্পমেয়াদী অর্থায়ন বা ঋণ বোঝায়। আমরা স্বল্পমেয়াদী অর্থায়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং এখানে আমরা কি নির্ণয় করব, কি উদ্দেশ্য নির্ণয় করব, কয়েকটি পন্থা আছে, সবগুলো আমরা শিখবো। তার আগে সবার কাছে অনুরোধ, যারা আমাদের বিবিএন এমবি সলিউশন মনে সার্ভিসের নতুন, তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে আমাদের সামনে চলার পথকে ত্বরান্বিত করবেন। আর যারা আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখেন তাদের কাছে অনুরোধ, আমাদের ক্লাসগুলো দ্রুত পেতে BBMB24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং আমাদের আগামী চলার পথকে ত্বরান্বিত করুন। আপনারা যদি আমাদের ক্লাসগুলো দেখেন তাহলে আমাদের শ্রম ও কষ্ট সার্থক হয় বলে মনে করি। যাই হোক, আমরা কথা বলবো না, আমরা সরাসরি এখন মূল আলোচ্য বিষয়ে চলে যাব। তো মূল আলোচ্য বিষয় যেটা, সেটা হলো শর্ট টার্ম ফিনান্সিং। শর্ট টার্ম ফিনান্সিং বলতে কি বললাম, যে আসলে এক বছরের মধ্যে যে ঋণ ব্যবস্থা সৃষ্টি হয় বা অর্থায়নের সৃষ্টি হয় এবং এক বছরের মধ্যে যে নিষ্পত্তি হয় বা পরিশোধিত হয়, সেটা হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়ন। স্বল্পমেয়াদী অর্থায়ন আমরা করে থাকি সাধারণত এক বছরের জন্য। আর অর্থ প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে সাময়িক অর্থের ঘাটতি পূরণ করার শর্তে যে অর্থায়নটা করা হয় তাকে স্বল্পমেয়াদী অর্থায়ন বলে। স্বল্পমেয়াদী অর্থায়ন করার চারটি উপায় আছে। স্বল্পমেয়াদী অর্থায়ন করার চারটি উপায় আছে। প্রথমত কস্ট অফ ট্রেড ক্রেডিট, অর্থাৎ শুধু ট্রেড ক্রেডিট। আর কস্ট অফ ট্রেড ক্রেডিট বলতে বোঝায় আমরা এই ট্রেড ক্রেডিট মানে ব্যবসায় ঋণ, এই ব্যবসায় ঋণের মারফত যদি আমরা অর্থায়ন করি তাহলে আমাদের ব্যয়টা কীরূপ হবে সেটাই আমরা এখান থেকে শিখব। শুরুতে আমাদের বুঝতে হবে যে ব্যবসায় ঋণটা কি। ব্যবসায় ঋণটা হলো একটি ব্যবসায়িক এবং আরেকটি ব্যবসায়িকের সাথে লেনদেনের মারফত বা বাকিতে পণ্য লেনদেনের মারফত যে অর্থায়নের সৃষ্টি হয় সেটা হচ্ছে ট্রেড ক্রেডিট। কমার্শিয়াল পেপার অর্থাৎ বাণিজ্যিক কাগজ, এখানেও আমরা কস্ট অফ কমার্শিয়াল পেপার অর্থাৎ কমার্শিয়াল পেপারের মারফত যদি আমরা অর্থায়ন করি তাহলে আমাদের কষ্ট অর্থাৎ ব্যয়টা কীরূপ হবে সেটা সম্পর্কে আমরা এখানে কষ্ট নির্ণয় করব বা ব্যয় নির্ণয় করব। তো এখানে কমার্শিয়াল পেপার বলতে বোঝায় যখন প্রতিষ্ঠান তার অর্থের লাঘব সাময়িক অর্থের ঘাটতি পূরণ করার উদ্দেশ্যে অথবা ঘাটতি অর্থায়ন করার উদ্দেশ্যে তার প্রতিষ্ঠানের নামে সরকার থেকে অনুমতি নিয়ে কিছু কাগজে মুদ্রা বাজারে বিক্রি করে অর্থ সংগ্রহ করে, তখন তাকে কমার্শিয়াল পেপার বোঝায় অর্থাৎ বাণিজ্যিক কাগজ বোঝায়। উদাহরণস্বরূপ আমরা আপনাদেরকে বলতে পারি লটারি। তারপরে আসছে ব্যাংক লোন। ব্যাংক লোন বলতে গেলে অনেক আগে সাধারণত গ্রাম পর্যায়ে এনজিও প্রতিষ্ঠানগুলো বা এনজিও ব্যাংকগুলো স্বল্পমেয়াদী অর্থায়ন অর্থাৎ এক বছরের জন্য ঋণটা দিয়ে থাকতো, কিন্তু এখন প্রত্যেকটা ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক এবং বাংলাদেশ অধিভুক্ত ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের অধিভুক্ত তফসিলভুক্ত ব্যাংক এবং নন গভর্নমেন্ট এনজিও সবগুলোই এখন তাদের নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সবাই এক বছরের জন্য অর্থাৎ স্বল্পমেয়াদী অর্থের ঋণ দিয়ে থাকে। তো যাই হোক, এই ব্যাংক ঋণ আমরা ব্যাংকে থেকে যদি যে ঋণটা সংগ্রহ করা হয় সেটা হচ্ছে ব্যাংক লোন, এবং এই ব্যাংক থেকে যদি আমরা ঋণ করি তাহলে কীরূপ ব্যয় সৃষ্টি হবে সেটা আমরা এখান থেকে নির্ণয় করা শিখব। তবে ব্যাংক লোনের বেশ কিছু ক্যাটাগরি আছে, আমরা এখান থেকে মূলত 3টা ক্যাটাগরির অঙ্ক শিখব। আমরা যখন ব্যাংক লোন আলোচনা করব তখন আমরা এর বিস্তারিত আরো ভালোভাবে শিখব ইনশাআল্লাহ। চতুর্থ, এই জায়গাতে আরেকটি আমরা শিখব, সেটা হচ্ছে প্রাপ্য বিল বাট্টাকরণ। প্রাপ্য বিল বাট্টাকরণ বলতে বোঝায় যে আপনার টাকার বিল আছে, অর্থাৎ যদি স্বাভাবিকভাবে বোঝায় যে আপনি কোনো নির্দিষ্ট মিল বা কারখানাতে আপনি পণ্য সরবরাহ করে থাকেন এবং ওখান থেকে একটি বিল দেওয়া হয় যার নির্দিষ্ট মেয়াদ শেষে আপনি সেখান থেকে টাকা উঠাতে পারেন, কিন্তু তার আগে যদি আপনার টাকার প্রয়োজন হয় তখন বিল বাট্টা মারফত অর্থাৎ ডিসকাউন্ট মারফত কিছু টাকা ঘাটতি দিয়ে আপনাকে টাকাটা নিতে হয় বা নেওয়া হয়। এরূপ যে প্রক্রিয়া তাকে বলা হয় প্রাপ্য বিল বাট্টাকরণ। তো যাই হোক, বিশেষ করে আমরা আজকে আলোচনা করব ট্রেড ক্রেডিট অর্থাৎ ব্যবসায় ঋণ নিয়ে এবং কস্ট অফ
টিট ক্রেডিট অর্থাৎ এই টিট ক্রেডিটের কস্ট নির্ণয় করা শিখব। তাহলে আমরা কি বললাম যে ব্যবসায়ী আরেকটা ব্যবসায়ীর কাছ থেকে বাকিতে পণ্য লেনদেনের মারফত যে ঋণের সৃষ্টি হয় বা অর্থ লেনদেনের মারফত যে ঋণের সৃষ্টি হয় সেটা হচ্ছে কি ব্যবসায়ী ঋণ। এই ব্যবসায়ী ঋণের কস্ট নির্ণয় করার ক্ষেত্রে দুটি সূত্র আছে, কস্ট অফ ট্রেড ক্রেডিট আমরা আজকে আলোচনা করছি শর্ট টার্ম ফিনান্সিং। শর্ট টার্ম ফিনান্সিং, এই শর্ট টার্ম ফিনান্সিং আমরা আলোচনা করব কস্ট অফ ট্রেড ক্রেডিট। এই কস্ট অফ ট্রেড ক্রেডিটের অ্যানুয়াল পিরিয়ডিক রেট অর্থাৎ বার্ষিক কষ্টের হার নির্ণয় করার সূত্র আমরা যেটা ব্যবহার করি সিডিআর ডিভাইডেড 100 মাইনাস সিডিআর গুণন 360 সিপি মাইনাস ডিপি অর্থাৎ ক্যাশ পিরিয়ড মাইনাস ডিসকাউন্ট পিরিয়ড গুণন 100 এবং আমরা কার্যকরী সুদের হার হিসাবে অর্থাৎ ইআইআর অথবা ইএআর এটার সূত্র আমরা ব্যবহার করি 1 প্লাস r টু দি পাওয়ার n মাইনাস 1 গুণন 100। এই হচ্ছে আমরা দুটি সূত্র ব্যবহার করে থাকি। তো সাধারণত অঙ্কে যদি আমাদের অ্যানুয়াল কস্ট নির্ণয় করতে পারি তাহলে আমরা এপিআর করব, আর যদি ইফেক্টিভ কথা উল্লেখ থাকে তাহলে আমরা ইয়ার করব। তাছাড়া অনেক টাইম যদি আপনি ইফেক্টিভ ধরে অঙ্ক করেন তাহলে আপনার অঙ্ক কোনো প্রভাব পড়বে না। যাই হোক, এখন আমরা একটি অঙ্ক করব 2/10 মিনিট সময় 30। এটা একটি অঙ্ক, এটি একটি অঙ্ক। এখন কথা হলো যে এই 2/10 অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে যে আপনি কোনো ব্যক্তির কাছ থেকে, আপনার কোনো ব্যবসায়ী বন্ধুর কাছ থেকে আপনি টাকা পাবেন, সে টাকাটা সে 30 দিনের মধ্যে দিতে প্রতিশ্রুতি প্রকাশ করছে, অর্থাৎ 30 দিনের মধ্যে সে আপনাকে টাকা দিবেই। আর 10 দিনের মধ্যে দিলে সে কি বলছে 2% বার্তা সুবিধা পাওয়া যাবে, অর্থাৎ 10%-এর মধ্যে যদি আপনাকে সে টাকা দেয় তাহলে আপনি তাকে 2% বার্তা দিবেন। অর্থাৎ আপনি টাকা দ্রুত কালেকশন করার জন্য যে বার্তাটা দিবেন সেটাই হচ্ছে ট্রেড ক্রেডিট। তো এখন কথা হলো যে এইটা যদি অঙ্কে আমরা যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, বিশেষ করে ইংলিশে অনেকটা বেশি দুর্বল, যাই হোক, তো এখন কথা হলো যে যদি আপনি অঙ্কে অনেক কিছু লেখা থাকে কিন্তু আপনি আসলে বুঝতে পারতেছেন না, তারপরেও আপনি ফলো করবেন যে এই টার্মটা আছে কিনা। যদি এই টার্মটা দেওয়া থাকে তাহলে বুঝবেন এটা ট্রেড ক্রেডিটের অঙ্ক। এটা জাস্ট চেনার সুবিধার্থে চুরিবিদ্যার স্বরূপ বলে রাখলাম। এই টার্ম দেওয়া থাকলে বুঝতে হবে এটা ট্রেড ক্রেডিট। তো এই অঙ্কটা দিয়ে আমরা এই সূত্রেই এখন আমরা সমাধান করব অ্যানুয়াল পিরিয়ডিক কস্ট অর্থাৎ অ্যানুয়াল পিরিয়ডিক রেট। তো যদি করি তাহলে এখানে দেখুন সিডিআর বলতে বলছে কি ক্যাশ ডিসকাউন্ট রেট। আমরা যদি একটু হেয়ার করে নিই তাহলে এই জায়গাতে দাঁড়াবে সিডিআর ক্যাশ ডিসকাউন্ট রেট। এটা আমরা একটু আপনাদের ফুল দেখানোর চেষ্টা করি, ক্যাশ ডিসকাউন্ট রেট। তাহলে এটা কত 2। তারপর বলছে আমাদের সূত্র যেটা লাগবে সিপি অর্থাৎ ক্যাশ পিরিয়ড। তারপর আছে হচ্ছে ডিপি অর্থাৎ ডিসকাউন্ট পিরিয়ড। এখানে ক্যাশ পিরিয়ড বলতে আমরা যতদিনের মধ্যে টাকাটা অবশ্যই পাবো, আর ডিপি বলতে ডিসকাউন্ট পিরিয়ড অর্থাৎ যতদিনের মধ্যে দিলে ডিসকাউন্টটা দেওয়া হবে। এটা হচ্ছে 10। এখন আমরা যেটা নির্ণয় করবো সেটা হচ্ছে এপি আর এই হচ্ছে আমাদের হেয়ার। তো তাহলে এখানে কি 2 সূত্রের 100 মাইনাস 2, এখানে হচ্ছে 360, সিপি হচ্ছে 30 আর ডিপি হচ্ছে 10 গুণন 100। যদি এটা আমরা করি তাহলে 2 98 360 20 গুণন 100। তাহলে এখানে দাঁড়ায় 0.0204 আর এখানে হচ্ছে 18 দুগুণে 34 অর্থাৎ 18 গুণন 100। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের উত্তর বের হবে 0204 গুণন 18 গুণন 100
অর্থাৎ 36.72 এটা হলো আমাদের অ্যানুয়াল পিরিয়ডিক রেট। অর্থাৎ অ্যানুয়াল পিরিয়ডিক রেট নির্ণয়ের এই হচ্ছে আমাদের স্বাভাবিক নিয়ম। এখন এই অঙ্কটা দিয়ে আমরা কি করতে পারি, ইইআর অথবা ইআইআর এটা আমরা করতে পারি, কিন্তু এই জায়গাতে এটা করতে গেলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে পাওয়ার লাগবে। তো আমাদের একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর না থাকার কারণে বইয়ের হেল্প নিতে হতে পারে। যাই হোক, আমরা আগে অঙ্কটি সাজাই, তারপরে আমরা দেখব যে আমরা বইয়ের হেল্প নিব নাকি ফোনে করতে পারবো। তাহলে আমরা এপিআর মোটামুটি করা শিখলাম, এবার আমরা শিখব ইআইআর। তাহলে ইআইআর অথবা ইএআর এটা নির্ণয় সূত্র 1 + r⁴ - 1 গুণন 100। এটার যদি আমরা হিয়ার করি তাহলে আর নির্ণয় সূত্র হলো CDR 100 - CDR, অর্থাৎ 2 100 - 2 2 98, অর্থাৎ 0204। আর যদি এ নির্ণয় করি তাহলে 360 CP - DP 360 30 - 10 360 20 এ হলো 18। এখন আমরা এটার মান এখানে আমরা বসাবো, অর্থাৎ হেয়ারের মান বসাবো। তাহলে 1 আর এর মান কি 0204 আর এন এর মান হচ্ছে 18। তাহলে এখন আমাকে যেটা করতে হবে, অর্থাৎ 1.0204 18 গুণন 100। আসলে এটা বোর্ডের কোনো অঙ্ক নয় বা বইয়ের কোনো অঙ্ক নয়, সেই হিসাবে আমাদের কাছে সাইন্টিফিক না থাকার কারণে এটা আমরা পার করতে পারতেছি না। তো যদি এই যে এর কাছাকাছি আমরা অঙ্ক পাই, অর্থাৎ পাওয়ারটা যদি আমরা দেখতে পারি, তাহলে এখানে মানটা আমরা বসা দিতে পারি। তো এখানে হচ্ছে 18, এরকম অঙ্ক প্রায় এলাম, কিন্তু ইয়ার করা নেই, ইয়ার করা নেই। যদি করা থাকতো তাহলে সুবিধা হতো। যাক, বইয়ে যে অঙ্কগুলো আছে ম্যাক্সিমাম অঙ্কগুলো ইএআর করা, সরি এপিআর করা, যার কারণে ইএআর এর অঙ্ক একটাও নেই। ইএআর না, আমরা ইএআর করার কোনরূপ সম্ভাবনাই পেলাম না। তেতাল্লিশ 84 পেয়েছি। তাহলে এটাকে যদি আমরা পাওয়ার করি তাহলে, অর্থাৎ 1.0204, আপনারা যদি সাইন্টিফিক থাকে তাহলে এটা তুলবেন 1.0204, তারপরে পাওয়ারের একটা চিহ্ন আছে, সেই চিহ্নটা দেওয়ার পরে, অর্থাৎ পাওয়ারের চিহ্নটা ঠিক এমন এমন, এই চিহ্নটা দেওয়ার পরে 18 দিয়ে ইজিক্যাল টু মানলেই পাওয়ার হয়ে যাবে, এবং সেই ক্ষেত্রে এখানে রেজাল্ট আসবে 1.4384। তাহলে এখন আমরা এখান থেকে 1টা মাইনাস করবো, গুণন 100। এখন 1 যদি আমরা বিয়োগ করি তাহলে থাকে 0.4384 গুণন 100, তাহলে রেজাল্ট হবে 43.84। এ হচ্ছে আমাদের ইআইআর নির্ণয়। তো যাই হোক, কস্ট অফ টেট ক্রেডিটের এপিআর এবং ইআর নির্ণয় করা আমরা অত্যন্ত খোলামেলাভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন লিখে যাবেন। আর বিবিএ অ্যান্ড এমবিএ এবং এনইউ সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্নের জন্য
আপনারা আমার সাথে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, তাছাড়া সরাসরি কল দিয়ে আপনারা আমার সাথে কথা বলতে পারেন। তো সবাই ভালো থাকুন, আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আগামী দিনকে আমরা আলোচনা করব কস্ট অফ কমার্শিয়াল পেপার, অর্থাৎ পেপার বাণিজ্যিক কাগজের ব্যয় নির্ণয়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং বিবিএন এমবিএ সলিউশন অনুসারী পেজের সাথে থাকুন এবং আমাদের বিবিএন এমবিএ 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সামনে চলার পথকে ত্বরান্বিত করার জন্য সবার প্রতি অনুরোধ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।